আচ্ছা, আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স গুলি শিখছিলাম আর হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স গুলি শিখছিলাম। হ্যাঁ, যে আজকে আমরা হচ্ছে নতুন একটা টপিক পড়বো আর কি। দেখি নতুন 2-3টা আমরা পারি কিনা শেষ করতে মোটামুটি। অ্যাসার্টিভ তো এগুলি শেষ করছি আমরা, প্রশ্নবোধক এগুলি শেষ করছি, অ্যাসার্টিভ এবং ইন্টারোগেটিভ শেষ করছি। জানি না তোমরা বাসায় কতটুকু প্র্যাকটিস করছো। তোমরা কিন্তু তোমাদের গাইড বই থেকে কোশ্চেন গুলি একটু প্র্যাকটিস করবা। হ্যাঁ, আচ্ছা। ওকে, তাহলে আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স মানে হচ্ছে যে সেন্টেন্স দিয়ে হচ্ছে আদেশ, নিষেধ, অনুরোধ, যে উপদেশ, এই জাতীয় জিনিসগুলি যে সেন্টেন্স দ্বারা বোঝাবো ওই সেন্টেন্স গুলি বলা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। এখন তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স যে সেন্টেন্স গুলি দ্বারা আদেশ, উপদেশ, নিষেধ ইত্যাদি জিনিস বোঝাবে। তাহলে এখন একটা ইম্পারেটিভ সেন্টেন্স কেমন, যেমন হচ্ছে তোমাকে বললো ইম্পারেটিভ সেন্টেন্সকে আমরা কোনো আলোচনা করছিলাম ওই দিন, একটু বলো তো আমরা কি ইম্পারেটিভ সেন্টেন্সের কোনো আলোচনা করছিলাম? আচ্ছা, ঠিক আছে, আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের তাহলে কোনো আলোচনা করি নাই। যেমন হচ্ছে যে যেমন মাদার সেড টু মি, মা আমাকে বললো। ওকে ওকে, ঠিক আছে, আর মেসেজ দিতে হবে না। গো টু স্কুল, তাহলে মা আমাকে বললো স্কুলে যাও। তাহলে আম্মু আমাকে স্কুলে যাওয়ার কথার মানে কি? যে উনি আমাকে স্কুলে যাওয়ার কথা মানে হচ্ছে উনি আমাকে স্কুলে যাওয়ার জন্য অর্ডার করতেছে, আদেশ দিচ্ছে যে তুমি স্কুলে যাও, বা তোমাকে মানে খেতে বসো। মাদার সেড টু মি সিট টু ইট, খাওয়ার জন্য বসো। তাহলে এই জিনিসগুলো বলতে কি বোঝানো হচ্ছে? এগুলো হচ্ছে আদেশ বোঝাচ্ছে। যদি এরকম কোন একটা জিনিস আদেশ বোঝায় বা যদি মনে করো উপদেশ বোঝায়, যেমন তোমাকে তোমার বাবা বললো যে রোদের মধ্যে দৌড়াদৌড়ি করো না, রোদের মধ্যে দৌড়াদৌড়ি করো না, বৃষ্টিতে ভিজো না। তাহলে এই কথাগুলিতে কি বোঝায় আসলে? যে এই কথাগুলিতে তোমাকে একটা উপদেশ উনি দিচ্ছে যে এই কাজগুলি করা যাবে না, এই কাজগুলি ভালো না, বড়দের সাথে বেয়াদবি করো না। ঠিক আছে, যেমন তোমরা এখানে ম্যাক্সিমাম হচ্ছে 7-8 এর স্টুডেন্ট, তাহলে তোমাদের ক্লাসে হচ্ছে 9 এর স্টুডেন্ট আছে, 10 এর স্টুডেন্ট আছে, বা যারা 7-এ আসো তাদের সিনিয়র হচ্ছে 8 আছে। তাহলে আমাদের প্রত্যেকের উচিত কি, আমাদের সিনিয়র যে ক্লাসটা থাকবে 7 হোক, যারা 7-এ আছে তারা 8, 9, 10 তাদেরকে সম্মান করব, যারা 8-এ আছে তারা 9, 10 কে সম্মান করব, 6-এর যারা আছে তারা 7 কে সম্মান করবে। হ্যাঁ, এরকম হচ্ছে যে তোমার বাবা মা তোমাকে বলে দিল যে বড়দেরকে সম্মান করবো, বা তোমাদের টিচার তোমাকে বলে দিল বড়দেরকে সম্মান করবে। এটা কি? এটা হচ্ছে তারা তোমাকে একটা উপদেশ দিচ্ছে। আদেশ হচ্ছে যেটা মানে সরাসরি করতে বলবে, যেটা করা যাবে এটা করা যাবে না এরকম জিনিস হচ্ছে আদেশ। আর উপদেশ মানে হচ্ছে একটা ভালো কথা। যে মানে উপদেশটা তোমরা এমনিও বুঝো যে অনেক সময় বলে "এই বেশি উপদেশ দিস না", ঠিক আছে, বন্ধু বন্ধুরা কি বলো, উপদেশ দিস না। হ্যাঁ, অনেক সময় বলো স্যার খালি উপদেশ দেয় আমাদের, এরকম হচ্ছে বিষয়টা। তাহলে যে এখন এই বাক্যগুলি একদম সহজ, সবচেয়ে সহজ হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সটা। ইম্পারেটিভ সেন্টেন্সের কোনো ঝামেলা নাই। যেমন ধরো মাদার সেড টু মি গো টু স্কুল, মা আমাকে বললো যে স্কুলে যাও। তাহলে এইখানে তোমার, যেমন এখানে লিখি মাদার সেড টু মি গো টু স্কুল, তাহলে এটা মা আমাকে কি করছে, আদেশ, নিষেধ না উপদেশ? বলো তো তোমরা, এটাকে আদেশ দিছে না নিষেধ করছে না উপদেশ দিছে? আদেশ দিছে। আদেশ দেয়া মানে কি করা? অর্ডার দেয়া। আদেশ দেয়া মানে কি, কোথায় কোথায় খালি অর্ডার মারে, মানে ব্যাপারটা কি, মানে কোথায় কোথায় আদেশ দেয়, এটা কর ওইটা করিস না, এই সেই এরকম। হ্যাঁ, অনেক সময় বলে না কোথায় কোথায় খালি অর্ডার করে। বিশেষ করে যারা যাদের বাসায় বড় বোন থাকে, বড় ভাই থাকে, ছোটটারে কি করে বেশি বেশি
অর্ডার দেয় আর কি। তাহলে মাদার, তাহলে এটা আদেশ দিছে, আদেশ বুঝাইলে এটা লিখতে হবে অর্ডার। দেখো এটা সেড আছে, সেড, সেড হচ্ছে পাস্ট ফর্ম। আর যদি সেড না থেকে SAYS সেজ থাকতো, এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম। প্রেজেন্ট ফর্মটাকে অনেক সময় আমরা বলি ভার্বের V1 ফর্ম। সেজ হচ্ছে ভার্বের V1 ফর্ম। আর এই সেইড যেটা, এটা হচ্ছে পাস্ট ফর্ম। পাস্ট ফর্মটাকে আমরা অনেক সময় বলি ভার্বের V2 ফর্ম। বুঝতে পারছি? তাহলে এখানে অর্ডারটা আছে হচ্ছে V2 ফর্মে, পাস্ট ফর্মে আছে সেইড। তাহলে দেখো যদি সেজ থাকতো, বুঝো ভালো করে, তাহলে হয়তো অর্ডার। আর যখনই সেড আছে তখন হয়ে যাবে এটা পাস্ট ফর্ম, যেহেতু অর্ডারটাও পাস্ট ফর্মে দিতে হবে, অর্ডার্ড। অর্ডার দিয়েছিল আর কি, বিষয়টা এরকম হয়ে যাবে, মাদার অর্ডার্ড মি, টুটা উঠে যাবে। অর্ডার, রিকোয়েস্ট, এদের পরে কি হবে? কোনো টু থাকবে না, মাদার অর্ডার্ড মি। এবং মনে রাখবা যে এই সেন্টেন্স গুলিতে, অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্স গুলিতে লিঙ্কার বসবে না সাধারণত, বা অর্ডার্ড, রিকোয়েস্ট এরকম থাকলে পরে কোনো লিঙ্কার বসবে না। এখন বলতে পারো স্যার লিঙ্কার কোনটা? আমরা গত ক্লাস আলোচনা করছিলাম দ্যাট, দ্যাট একটা লিঙ্কার, সেড দ্যাট। অথবা আরেক জায়গায় আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে লিঙ্কার ব্যবহার করছিলাম ইফ অথবা ওয়েদার, ইফ অথবা ওয়েদার, এটাও একটা লিঙ্কার ব্যবহার করছিলাম। কিন্তু এখানে কোনো লিঙ্কার ব্যবহার করা হবে না। লিঙ্কার ব্যবহার না করে যে সাবজেক্ট ভার্বটা থাকবে, এটাকে ইনফাইনিট ভার্বে পরিণত করতে হবে। ইনফাইনিট ভার্ব। এখন কথা হচ্ছে স্যার ইনফাইনিট ভার্ব কোনটা? যে কোনো একটা ভার্বের সামনে যদি একটা টু লাগাই দাও, সহজ ভাষায় যদি বলি, তাহলে সেটা ইনফাইনিট ভার্ব হয়ে যায়। যেমন গো, এটা হচ্ছে নরমাল ভার্ব, এটার সামনে যদি একটু টু লাগাই দাও, টু গো, এটা হচ্ছে ইনফাইনিট ভার্ব। যাক, এটা নিয়ে আমরা নেক্সট একদিন আলোচনা করবো ইনফাইনিট ভার্ব নিয়ে। আপাতত জাস্ট মনে রাখবা এই যে পরে যে বাক্যটা থাকবে গো টু স্কুল, এই পুরো বাক্যের সামনে শুধু একটা টু লাগাই দিবা, তাহলেই হয়ে যাবে। মাদার অর্ডার্ড মি, মাদার অর্ডার্ড মি, একটা টু লাগাবো শুধু, টু, বাকি যা আছে সব সেম থাকবে। টু গো টু স্কুল, মাদার অর্ডার্ড মি টু গো টু স্কুল, এগুলো হচ্ছে রাফ। মাদার অর্ডার্ড মি টু গো টু স্কুল, একদম সহজ না? আচ্ছা, এখানে আমরা আনসার যেটা দিছিলাম আস্ক দিয়ে দিছিলাম, আস্ক দেওয়ার দরকার নাই, যেহেতু এটা অর্ডার বোঝাইছে, অর্ডার্ড দিয়ে দিবা। মাদার অর্ডার্ড মি টু গো টু স্কুল। এরপরটা আসো, বলছে ফাদার সেড টু মি, বাবা আমাকে বলল, ডোন্ট রান ইন দা সান, সূর্যের মধ্যে দৌড়াদৌড়ি করো না। তাহলে সূর্যের মধ্যে দৌড়ায় না, বাবাকে এটা তোমাকে আদেশ দিচ্ছে না উপদেশ দিচ্ছে? এটা হচ্ছে একটা উপদেশ। সূর্যের মধ্যে দৌড়াদৌড়ি করো না, বৃষ্টিতে ভিজো না, বড়দের কথা শুনবে, এই জাতীয় জিনিসগুলো হচ্ছে উপদেশ। মাত্র 3 জন লেখছো, বাকিরা লিখো না কেন? তার মানে বাকিরা কি ক্লাসে মনোযোগী নাই মনে হয়? হুম, আমি কিন্তু ইনশাল্লাহ শুক্রবার শনিবার তোমাদের স্কুলে আসতেছি, হ্যাঁ। যারা মনোযোগী থাকতেছো না, এদেরকে কিন্তু আমি সব মার্ক করে রাখতেছি। হুম, এবার স্যারকে অন্যরকম দেখবা। খুশি হওয়ার কারণ নাই। স্যার হচ্ছে ইয়ের দিন, কিসের দিন? তোমাদের ক্লাস পার্টির দিন মায়ের দিবে, পড়া ধরবে আর খালি মায়ের দিবে, পড়া ধরবে আর মায়ের দিবে। ক্লাস পার্টি আনন্দের বদলে মায়ের হয়ে যাবে। আচ্ছা, ধরবো তো। আচ্ছা, খেয়াল করো, তাহলে এটা হচ্ছে একটা উপদেশ। ফাদার সেড টু মি
ডোন্ট রান ইন দ্য সান, যে বাবা আমাকে উপদেশ দিল যে সূর্যে দৌড়াদৌড়ি করো না। তাহলে ইনডিরেক্ট হবে ফাদার, উপদেশ দেয়া মানে অ্যাডভাইস দেয়া। ফাদার অ্যাডভাইসড মি, টু হবে না কিন্তু, ফাদার অ্যাডভাইসড মি। আচ্ছা দেখো, এরপর বলছিলাম একটা টু দিতে, তাই না? বুঝো ভালো করে, কিন্তু একটা টু দিতে, টু দেওয়ার পর বাকি যা আছে সব লিখে ফেলতে। কিন্তু যদি ভিতরে না বোধক শব্দ থাকে, ডন্ট থাকে, ডন্ট, তাহলে টু দেওয়া যাবে না। ডন্ট মানে কি আসলে? ডন্ট মানে হচ্ছে ডো নট, এটা সংক্ষিপ্ত ফর্ম হচ্ছে ডন্ট। তাহলে এই ডো এর পরে একটা নট আছে না, এই নটটাকে প্রথমে নিয়ে এসে পড়তে হবে টু এর আগে। বুঝছো, ভিতরে যদি না বোধক কোনো কথা থাকে তাহলে এই টু এর আগে একটা নট নিয়ে আসতে হবে। লিখে রেখো ভালো করে, যদি হচ্ছে ভিতরে না বোধক কিছু থাকে তাহলে টু এর আগে একটা নট নিয়ে আসতে হবে। ফাদার অ্যাডভাইসড মি নট টু, ডন্ট আর থাকবে না, কারণ ওই যে ডন্টের নট তুমি নিয়ে এসে পড়ছো। এখন ডন্ট ছাড়া বাকি যে অংশটা থাকবে এটা এখানে বসে যাবে। ফাদার অ্যাডভাইসড মি নট টু রান ইন দা সান। এটা আরেকভাবে করা যায়, ওটা আপাতত তোমাদের আর দিচ্ছি না, আপাতত তোমরা একটা ভাবেই শিখো। ফাদার অ্যাডভাইসড মি নট টু রান ইন দা সান, আরেকটা যে নিচে দিয়ে দিছি কিভাবে লেখা যায় এটা, যদি কেউ শিখতে চাও দেখে নিও একটু। ফাদার অ্যাডভাইসড মি নট টু রান ইন দা সান। মাদার মাদার সবই হবে, সবই হবে। মাদার সেড টু মি, মাদার সেড টু মি ডোন্ট ডু ব্যাড ওয়ার্ক। মাদার সেড টু মি, মা আমাকে বললো ডোন্ট ডু ব্যাড ওয়ার্ক, কোনো খারাপ কাজ করিও না বা বাজে কাজ করিও না। হ্যাঁ, যে মা আমাকে বললো কোনো মন্দ কাজ করিও না। যেমন তুমি যাচ্ছ একটা গাছের পাতা টান মেরা ছিঁড়ে ফেললা, একজন গরিব মানুষকে একটা বকা দিয়ে ফেললা, এগুলি না করার জন্য বললো, তাহলে এটা কি হবে? মা কিন্তু উপদেশ দিচ্ছে একটা, তাই না? তাহলে উপদেশ হলে সেড টুর পরিবর্তে হবে অ্যাডভাইসড। মাদার অ্যাডভাইসড মি, যেহেতু ডন্ট আছে তাহলে টু এর আগে কি বসবে ডন্টের জন্য? ডোনট না, ডোনটে শুধু নটটা চলে আসবে। মাদার অ্যাডভাইসড মি নট, নো না, নট। মাদার অ্যাডভাইসড মি নট, এরপর ডন্ট উদাও হয়ে যাবে, ডন্টটাও থাকবে না। মাদার অ্যাডভাইসড মি নট টু ডো ব্যাড ওয়ার্ক। মাদার অ্যাডভাইসড মি নট টু ডো ব্যাড ওয়ার্ক। তাহলে এটা আমরা বুঝছি। তারপরে দেখো, দি টিচার সেড টু দ্য স্টুডেন্ট, দি টিচার সেড টু দ্য স্টুডেন্ট, শিক্ষক ছাত্রদেরকে বললো গেট আউট অফ দ্য ক্লাসরুম, ক্লাসরুম থেকে বের হয়ে যাও। ক্লাসরুমে দুষ্টামি করতেছিল, পরে স্যার রাগ করে বললো কি গেট আউট অফ দ্য ক্লাস রুম। তাহলে স্যার ছাত্রদেরকে ক্লাস থেকে বের হয়ে যেতে বলছে, তাহলে এটাকে স্যার অনুরোধ করলো না ধমক দিল নাকি উপদেশ দিল? স্যার এটা আদেশ করলো যে তোমরা ক্লাস থেকে বের হয়ে যাও। তাহলে আদেশ হলে
দি টিচার, আদেশ মানে অর্ডার্ড, অর্ডার্ড। এই যে আদেশ নিষেধের পরে কিন্তু টু হবে না, এই সেড টু যে আছে, এই সেড টু এর পরিবর্তে কিন্তু হচ্ছে অর্ডার্ড, অ্যাডভাইসড, রিকোয়েস্ট ইত্যাদি। হ্যাঁ, তাহলে এখানে কিন্তু কি হবে না, এরপরে আর টু হবে না, মনে রেখো। অ্যাডভাইসড, অর্ডার্ড এগুলির পরে টু হবে না। দি টিচার অর্ডার্ড দ্য স্টুডেন্ট, স্টুডেন্টদেরকে অর্ডার দিল। এই যে গেট আউট অফ দ্য ক্লাসরুম যা আছে, জাস্ট এটার সামনে একটা টু বসায় দিবা। দি টিচার অর্ডার্ড দ্য স্টুডেন্ট টু গেট আউট অফ দ্য ক্লাসরুম। দি টিচার অর্ডার্ড দ্য স্টুডেন্ট। এটা হচ্ছে প্রিপোজিশনের একটা রুলস, অর্ডার্ড, অ্যাডভাইস এগুলির পরে টু বসবে না। কোন লাইনটা বুঝো নাই বলো তো? আচ্ছা, আবার বুঝাই দিচ্ছি। ওকে, বুঝাই দিচ্ছি, দেখো। লাইনটা খেয়াল করো। দি টিচার সেড টু দ্য স্টুডেন্ট গেট আউট অফ দ্য ক্লাসরুম। শিক্ষক ছাত্রদেরকে বললো ক্লাসরুম থেকে বের হয়ে যাও। শিক্ষক ছাত্রদেরকে বললো ক্লাসরুম থেকে বের হয়ে যাও। এখন এটা থেকে সোজা বোঝা যাচ্ছে যে এটা একটা টিচার ছাত্রদেরকে একটা আদেশ করছে, তোমরা ক্লাসরুম থেকে বের হয়ে যাও। তাহলে আদেশ বুঝাইতে হবে অর্ডার। তাহলে দা টিচার, তো দা টিচার থাকবেই, দা টিচার। এরপরে ছিল সেড টু, অর্ডার বুঝাইলে সেড টুটা উঠে যায়, অর্ডার্ড বসবে, যেহেতু আদেশ বুঝাইছে। সেড টুটা উঠে গিয়ে অর্ডার্ড বসবে। দা টিচার অর্ডার্ড, কাকে অর্ডার দিছে? দা স্টুডেন্ট, ছাত্রদেরকে অর্ডার করছে। এই পর্যন্ত বুঝলাম। এরপরে বলছি যদি অর্ডার দিয়ে কিছু একটা বোঝায়, অর্ডার বোঝায়, তাহলে এই যে ইনভার্টেড কমার ভিতরে যে রিপোর্টেড স্পিচ যেটা আছে, এটা সামনে শুধু একটা টু বসায় দিবা, আর কোনো কাজ নাই। দি টিচার অর্ডার্ড দ্য স্টুডেন্ট টু গেট আউট অফ দ্য ক্লাসরুম। একটা জিনিস খেয়াল রাখো, অ্যাসার্টিভ এবং ইন্টারোগেটিভ যখন করছি তখন ভিতরে কিন্তু টেন্সের পরিবর্তন করতে হয়েছে, কিন্তু এইটাতে টেন্সের কোনো পরিবর্তন হবে না। ইম্পারেটিভ সেন্টেন্সে টেন্সের কোনো পরিবর্তন করতে হবে না, জাস্ট খালি একটা টু লাগাই দিবা। আর যদি এখানে একটা ডন্ট থাকতো, ডন্ট, তাহলে এখানে টু এর আগে একটা নট লাগাইতাম। ডন্ট থাকলে টু এর আগে একটা নট লাগাইতাম, কিন্তু এটা তোমার ডন্ট নাই। এখন বুঝছো কিনা বলো, নাহলে আবার বলবো। এগুলি কিন্তু আমি এবার আসলে করতে দিব ক্লাসে। এবার নিয়ত করে গেছি তোমাদের 7-8 টানা 3-4 ঘন্টার ক্লাস নেব একটা ইংলিশ, ইনশাল্লাহ। আচ্ছা, রিপোর্টটা দেখো। প্রত্যেকটা কিন্তু এখানে আনসার আবার দেওয়া আছে, ওইটাও দেখো। হ্যাঁ, পরে আনসার নিচে নিচে দেখে নেও। যদি আমি করে দিচ্ছি আবার, তাহলে এটার ইনডিরেক্ট কি হবে? হি সেড টু মি, সে আমাকে বলল, প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, আমাকে দয়া করে এক গ্লাস পানি দাও। তাহলে তুমি যখন একজন মানুষের কাছে পানি চাবা অনুরোধ করে, বা একটা পেন্সিল চাবা, কলম চাবা, বই খাতা চাবা, একটু সাহায্য চাবা, তখন তুমি কি তারে অর্ডার করবা, না ধমক দিবা, না রিকোয়েস্ট করবা?
রিকোয়েস্ট করব। আমি যখন একজন মানুষের কাছে কোনো কিছু চাবো তখন আমরা তাকে কি করব? রিকোয়েস্ট করব। তাহলে হি, এই যে যে সেট টু আছে, এই সেট টু বেচারাটা উঠে যাবে, সেট টু বেচারার পরিবর্তে বসবে রিকোয়েস্টেড মি। হি রিকোয়েস্টেড মি। এখন এই যে যে প্লিজ থাকে না, প্লিজ, তারপরে হচ্ছে প্লিজ মানেই তো অনুরোধ বোঝাচ্ছে। এখানে প্লিজটা কেন লিখছিল সে? কি বোঝানোর জন্য? অনুরোধ বোঝানোর জন্য। তাহলে প্লিজের জন্য তো আমরা রিকোয়েস্ট এখানে বলেই ফেললাম যে রিকোয়েস্ট, অনুরোধ করছে। তাহলে কি আবার কি আমরা প্লিজ লিখবো? তাহলে তো দুইবার অনুরোধ লেখা হয়ে গেল। এখানে এই সেট টু এবং প্লিজ এই দুইটা মিলেই কিন্তু হয়েছে কি রিকোয়েস্ট। এখন যদি ভিতরে প্লিজ না থাকতো তাহলে তো আমি এটার অর্ডার লিখতাম অথবা হচ্ছে অ্যাডভাইস লিখতাম। আমি রিকোয়েস্টেড কেন লিখছি? রিকোয়েস্টেড এই জন্যই লিখছি কারণ এখানে সে বলে দিচ্ছে প্লিজ, অনুরোধ করছে। তাহলে অনুরোধের কথা তো আমি এখানে একবার বলেই ফেললাম যে রিকোয়েস্ট, হি রিকোয়েস্টেড মি। তাহলে এরপরে আর অনুরোধের কথা রাখা যাবে না। এরপরে বাকি যেটুকু থাকবে অনুরোধ ছাড়া, গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, এটার সামনে একটা টু বসায় দিবা। হি রিকোয়েস্টেড মি টু গিভ, কাকে পানি দিতে বলছে? টু গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। সে বলতেছে আমাকে এক গ্লাস পানি দাও, তার মানে তাকে এক গ্লাস পানি দিতে বলতেছে। হি রিকোয়েস্টেড মি টু গিভ হিম এ গ্লাস অফ ওয়াটার। হি সেড টু মি, প্লিজ, হি সেড টু মি টু গিভ হিম এ গ্লাস অফ ওয়াটার। দেখো এখানে মানে মিটা হিম হয়ে গেছে, কারণ কি তাকে বলছে, এই জন্য এখানে হিম দিতে হয়েছে। কারো কোনো কনফিউশন থাকলে বলো। দেখো তাহলে এটার ইনডিরেক্ট কি হবে? এখানে বলতেছে শি সেড টু কারিমা, সে কারিমাকে বলল প্লিজ গিভ মি এ পেন, আমাকে একটা কলম দাও। তাহলে শি সেড এর পরিবর্তে রিকোয়েস্ট হয়ে যাবে, শি রিকোয়েস্টেড, টু উঠে যাবে, শি রিকোয়েস্টেড কারিমা, সে কারিমাকে অনুরোধ করলো, প্লিজ তো থাকবে না, টু গিভ হার এ পেন, তাকে একটা কলম দেওয়ার জন্য। আগেরটা হয়েছিল গিভ হিম, কারণ এটা একটা পুরুষ বুঝাইছিল। কারণ এখানে কি ছিল, হি সেড টু মি, হি হি মানে একটা ছেলে বা পুরুষ মানুষ, এই জন্য যেহেতু পুরুষ বুঝাইছে এই জন্য হিম হয়েছিল। আর এখন এখানে কি শি, শি শি মানে একজন মহিলা মানুষ, তাহলে এখানে কি হয়ে যাবে, হিজের জায়গায় হার হয়ে যাবে। শি রিকোয়েস্টেড কারিমা, সে কারিমাকে বলল টু গিভ হার এ পেন। এমডি খান বুঝেন নাই? শি রিকোয়েস্টেড কারিমা টু গিভ হার এ পেন। দেখো বুঝছো কিনা, জটিল লাগলে বললো, কারণ এগুলো তোমরা প্রথম প্রথম হয়তো অনেকে পড়তেছো, যাদের কাছে একটু কঠিন লাগতে পারে। হ্যাঁ, বাকিরা বোঝো নাই? না বুঝলে তো বলতে হবে লাভবাহিক, তারপরে হচ্ছে আলী আহমদ, না বুঝলে বলতে হবে না। কঠিন স্যার, হ্যাঁ একটু কঠিন, একটু মনোযোগ দিতে হবে যে বেশি বেশি।
ভালো করে বুঝো এখানে। হি সেড টু মি, বাংলা দিয়ে বুঝবা সবসময়, তাহলে সহজ হবে। সে আমাকে বলল, প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। সে আমাকে বলল এক গ্লাস পানি দাও। বুঝো ভালো করে, একদম সুন্দর করে বুঝো। হি সেড টু মি প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, আমাকে দয়া করে একটা গ্লাস পানি দাও না। সে আমাকে বললো কি, আমাকে দয়া করে এক গ্লাস পানি দাও। তাহলে এটার ইনডিরেক্ট জায়গায় কি হবে? এখানে দেখো আছে হি। হি মানে কি, পুরুষ বোঝায় না নারী বোঝায়? হি মানে পুরুষ বোঝায়। তাহলে হি, দেখো যেহেতু অনুরোধ করছে, এই যে সেড টু আছে এবং প্লিজ আছে, এইটুক পরিবর্তন হইয়া আমরা লিখবো রিকোয়েস্টেড। হি রিকোয়েস্টেড মি, সে আমাকে রিকোয়েস্ট করেছিল। সে আমাকে কেন রিকোয়েস্ট করেছিল? তাকে একটু পানি দেওয়ার জন্য। তাকে একটু পানি দেওয়ার জন্য হি রিকোয়েস্টেড মি। বলছিলাম এরকম প্লিজ থাকলে প্লিজ শেষে উঠে যাবে, প্লিজটা আর থাকবে না, প্লিজটা এখান থেকে উঠাই দিবা। যে কারণ প্লিজ মানে হচ্ছে অনুরোধ, অনুরোধের কথা যে লিখেই ফেলছি হি রিকোয়েস্টেড মি, পরে বাকি যেটুক থাকবে এটুকের সামনে একটা টু বসায় দিবা। হি রিকোয়েস্টেড মি টু গিভ, কাকে পানি দেওয়ার জন্য বলছিল? তাকে। তাকে মানে কি, হিম। হি রিকোয়েস্টেড মি টু গিভ হিম এ গ্লাস অফ ওয়াটার। হি রিকোয়েস্টেড মি টু গিভ হিম এ গ্লাস অফ ওয়াটার। এখন এই জিনিসটাই সেম বাক্যটাই যদি থাকতো, এখানে হি এর জায়গায় শি হয়ে যেত। শি সেড টু মি, সে আমাকে বলল প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। সে আমাকে বললো দয়া করে এক গ্লাস পানি দাও। তাহলে এটার ইনডিরেক্ট কি হতো? শি রিকোয়েস্টেড মি টু গিভ, এখন কাকে বলছে? তাকে বলছে। এখানে তাকে মানে কি, সে যেহেতু মহিলা, মহিলা তাকে মানে হচ্ছে হার। টু গিভ হার এ গ্লাস অফ ওয়াটার। হি রিকোয়েস্টেড মি টু গিভ হার এ গ্লাস অফ ওয়াটার। এইচ আই আর না, এইচ ই আর, হার। কেউ কেউ বয় বানান লেখছো বি এ ওয়াই, মাইরা মাথা ফাটাই ফেললো। বি ও ওয়াই, বয়। আশা করি এই পর্যন্ত বুঝছো না? যদি কনফিউশন থাকে বলো আমাকে। কনফিউশন না থাকলে পরের একটা উদাহরণ করি। ওকে, এটা ডিরেক্ট বলছে, মাদার সেড টু মি, মা আমাকে বলল, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, সবসময় সত্য কথা বলবে। মা আমাকে বলল সবসময় সত্য কথা বলবে। তাহলে সবসময় সত্য কথা বলার জন্য মা কি আমাকে উপদেশ দিল না আদেশ দিল? কি করলো এটা? আদেশ না। আদেশ জিনিসটা হবে এখনই করতে হবে এমন জিনিস। আদেশ বলতে বোঝায় যে জিনিসটা এই মুহূর্তে করা লাগবে, সেটা হচ্ছে আদেশ। আর উপদেশ বলতে বোঝায় যেটা সব সময়ের জন্য। মানে রোদে দৌড়াদৌড়ি করো না, তার মানে শুধু আজকে রোদে দৌড়াদৌড়ি করবে না, এখন না, কখনোই না। অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, অথবা শুধু যদি বলতে স্পিক দ্য ট্রুথ, তার মানে হচ্ছে সব সময় সত্য কথা বলবে, শুধু এখন না। তাহলে এটা হচ্ছে উপদেশ। উপদেশ হলে
ইনডিরেক্ট কি হবে? মাদার অ্যাডভাইসড মি। আচ্ছা, অ্যাডভাইস তো বলছিলাম একটা টু দিয়ে দিব। দেখো আমি একটা প্রথম ভুল নিয়মে করি, হ্যাঁ, টু দিয়ে বলছিলাম বাকি যা আছে সব লিখে ফেলবো। তাহলে টু অলওয়েজ স্পিক দা ট্রুথ। এটা কিন্তু একটু ভুল করছি আমি। কি ভুলটা করছি দেখো, এই যে টু আছে না, টু টু এর পরে সবসময় ভার্ব যেটা সেটা বসবে। ভার্ব মানে যেটা দিয়ে কিছু করা হওয়া বোঝায়। এখানে অলওয়েজ স্পিক দা ট্রুথ, সবসময় সত্য কথা বলবে। এখানে স্পিক হচ্ছে একটা ভার্ব মানে বলা। স্পিক মানে কি? কথা বলা। তাহলে অলওয়েজ স্পিক দা ট্রুথ, সবসময় সত্য কথা বলবে। এখানে অলওয়েজ জিনিসটা কি? এখানে অলওয়েজ হচ্ছে বাক্যের একটা অতিরিক্ত কথা। তোমার আম্মু যদি তোমাকে বলে সবসময় মানে স্পিক দা ট্রুথ, সত্য কথা বলবে, আর অলওয়েজ স্পিক দা ট্রুথ, সবসময় সত্য কথা বলবে, একই জিনিস কিন্তু। কারণ তুমি সত্য কথা বলবে মানে কি, তুমি এখন সত্য কথা বলবা পরে বলবা না, এরকম না। সত্য কথা বলবে না, সবসময় সত্য কথা বলবে। তবে সত্য কথাটা আরেকটু জোর দেওয়ার জন্য অতিরিক্ত ভাবে লেখা দিয়েছে অলওয়েজ স্পিক দা ট্রুথ, সবসময় অতিরিক্ত মানে সত্য কথা বলবে। এরকম কোনো কিছু যদি অতিরিক্ত থাকে ডিরেক্ট স্পিচে, বুঝো, কোনো সময় যদি কোনো কিছু অতিরিক্ত থাকে, ওই অতিরিক্ত জিনিসটাকে বাক্যের শেষে নিয়ে চলে যেতে হয়। অতিরিক্ত জিনিসটাকে সবসময় বাক্যের শেষে লিখতে হয়। তাহলে মাদার অ্যাডভাইসড মি টু, টুর পরে স্পিক দ্য ট্রুথ, এইখানে চলে আসবে অলওয়েজ। যে অতিরিক্ত অংশটা থাকবে সেটা সবসময় বাক্যের শেষে চলে যাবে। মাদার অ্যাডভাইসড মি টু স্পিক দ্য ট্রুথ অলওয়েজ। মা আমাকে সবসময় সত্য কথা বলার জন্য উপদেশ দিয়েছিলেন। মাদার অ্যাডভাইসড মি টু স্পিক দ্য ট্রুথ অলওয়েজ। কারো কোনো কনফিউশন আছে? মাদার অ্যাডভাইসড মি টু স্পিক দ্য ট্রুথ অলওয়েজ। ওকে, তাহলে পরেরটা দেখো। দি টিচার সেড টু দ্য স্টুডেন্ট, শিক্ষক ছাত্রদেরকে বললো, ডোন্ট মিস দ্য ক্লাস, ক্লাস মিস করবা না। এটা কিন্তু একদম অর্ডার করতেছে, ক্লাস কি করবা না, মিস করবা না। দি টিচার সেড টু দ্য স্টুডেন্ট, ডোন্ট মিস দ্য ক্লাস। তাহলে ইনডিরেক্ট হবে দ্য টিচার অর্ডার্ড দ্য স্টুডেন্টস, দ্য স্টুডেন্ট, দ্য টিচার অর্ডার্ড দ্য স্টুডেন্ট, শিক্ষক ছাত্রদেরকে অর্ডার করলো। বুঝলাম, যদি ডন্ট থাকে, ডন্ট, তাহলে টু এর আগে একটা কি আনতে হবে জানো? গুড। অর্ডার ডন্ট থাকলে টু এর আগে একটা নট আনতে হবে। দ্য টিচার অর্ডার্ড, অর্ডার্ড, ডি আর ই ডি, দ্য টিচার অর্ডার্ড দ্য স্টুডেন্ট নট টু মিস দ্য ক্লাস। এটা আরেকভাবে করা যায়, যেটা এখানে করে দেওয়া আছে, এটা তোমাদের যেহেতু বলিনি এটা আর বলতে চাচ্ছি না। হ্যাঁ, দি টিচার ফরবিড দ্য স্টুডেন্ট নট টু মিস দ্য ক্লাস। ফরবিড মানে নিষেধ করা আর কি। এরপর দেখো আরেকটা নতুন নিয়ম। যদি সাজেশন বা প্রপোজাল বোঝায়, যদি একটা জিনিস কি বোঝায়, মানে অর্ডারও বোঝাচ্ছে না, মানে আদেশও বোঝাচ্ছে না, নিষেধও বোঝাচ্ছে না, প্রপোজ করতেছে, প্রপোজাল দিচ্ছে। কি প্রপোজাল দিচ্ছে? চল কালকে আমরা হচ্ছে মেলায় যাই। এক ফ্রেন্ড আরেক ফ্রেন্ডকে বলতেছে চল কালকে আমরা মেলায় যাই। তো তার ফ্রেন্ডকে এটা অর্ডার করে নাই যে এই কালকে মেলায় যাবি, এরকম অর্ডার করে, সে তাকে একটা রিকোয়েস্ট মানে একটা প্রপোজাল দিতেছে, যাওয়া যায়। ঠিক আছে, একটা সাজেশন দিচ্ছে আগামীকালকে হয়তো মেলায় যাওয়া যায়।
তাহলে এরকম যদি সাজেশন বোঝায় বা প্রপোজাল একটা জিনিস বোঝায়, তাহলে এটার পরে লিখতে হবে প্রপোজড অথবা সাজেস্ট। প্রপোজড অথবা সাজেস্ট। আচ্ছা, এই ক্ষেত্রে সাজেস্টের পরে টু বসবে, সাজেস্ট অথবা প্রপোজের পরে টু বসবে। এই ক্ষেত্রে সাজেস্টেড অথবা প্রপোজড এর পরে টু বসবে এবং লিঙ্কার হিসেবে দ্যাট বসবে। এই নিয়মগুলো কিন্তু একটু মনে রাখতে হবে। হ্যাঁ, বুঝছো? যদি সাজেশন বা প্রপোজাল বোঝায় তাহলে এখানে কি বসবে? অর্ডারও বসবে না, তারপর হচ্ছে রিকোয়েস্টও বসবে না, না বসে বসবে হচ্ছে কি প্রপোজড অথবা সাজেস্টেড। প্রপোজড অথবা সাজেস্টেড, সাজেস্ট করতে পারে। আর এই ক্ষেত্রে হচ্ছে সাজেস্ট এবং প্রপোজড এর পরে টু বসবে। অর্ডার কিংবা ফরবিড, সরি অর্ডার কিংবা রিকোয়েস্ট এগুলির পরে কিন্তু টু বসে নাই, বুঝতে পারছি? অথবা অ্যাডভাইস এদের পরে কিন্তু টু বসে নাই। কিন্তু প্রপোজ যদি থাকে অথবা সাজেস্ট যদি থাকে এরপরে কি বসবে বলো? প্রপোজড অথবা সাজেস্ট থাকলে এদের পরে টু বসবে। গুড। তাহলে দেখো কি বলতেছে, নাতাশা সেড টু হার ফ্রেন্ডস। নাতাশা তার বান্ধবীদেরকে বলল বা তার বন্ধুদেরকে বলল, লেট আস গো টু দা মার্কেট, চলো আমরা মার্কেটে যাই। সেটা তার বান্ধবীদেরকে একটা প্রপোজ দিল যে চলো আমরা মার্কেটে যাই, অথবা তার বান্ধবী একটা সাজেশন দিল যে চলো আমরা মার্কেটে যাইতে পারি, এখন মার্কেটে যাই। তাহলে নাতাশা সেড টু হার ফ্রেন্ডস, নাতাশা তার বান্ধবীদেরকে একটা কি করলো? সাজেশন দিল যে যাওয়া মার্কেটে যাওয়ার জন্য, অথবা প্রপোজ করলো না মার্কেটে যাওয়ার জন্য। তাহলে এটার ইনডিরেক্ট হবে নাতাশা সাজেস্টেড টু হার ফ্রেন্ডস। সাজেস্টেড পরে কি বসবে? টু বসবে, সাজেস্টেড টু হার ফ্রেন্ডস। আচ্ছা, এরপরে কি সে সাজেশন করছে? লেট আস গো টু দা মার্কেট, চলো আমরা মার্কেটে যাই। আচ্ছা, এখান থেকে আমি এখানে কি লিখছি উপরে, এই ক্ষেত্রে সাজেস্ট বা প্রপোজের পরে টু বসবে এবং লিঙ্কার হিসাবে দ্যাট বসবে। লিঙ্কার কোন জিনিসটা? এই যে এই রিপোর্টিং অংশ, সরি রিপোর্টেড অংশ, রিপোর্টিং অংশ এবং এই রিপোর্টেড স্পিচ, যেটা এই দুইটার মধ্যে যে জিনিসটা যোগসূত্র তৈরি করে দেয় সেটাই হচ্ছে কি লিঙ্কার। তাহলে এইখানে তো নাতাশা সাজেস্টেড টু হার ফ্রেন্ডস এখানে শেষ। পরের অংশ হচ্ছে লেট আস গো টু দা মার্কেট। তাহলে এই দুইটার মধ্যে একটা কি দিতে হবে? একটা লিঙ্কার দিতে হবে। লিঙ্কার হিসেবে এখানে কি বসবে? দ্যাট। নাতাশা সাজেস্টেড টু হার ফ্রেন্ডস দ্যাট, কি সাজেস্ট করলো? লেট আস গো টু দা মার্কেট, চল আমরা মার্কেটে যাই। চল আমরা মার্কেটে যাই মানে এটা যদি আমরা একটু উল্টায়া বলি, হ্যাঁ, যদি আমরা আরেকটু সুন্দর করে বলি, মানে সে বলতেছে যে আমাদের মার্কেটে যাওয়া উচিত। চল আমরা মার্কেটে যাই কথার মানে কি বোঝায় একটু? চল আমরা আমাদের মার্কেটে যাওয়া উচিত। অর্থাৎ লেটাস যদি থাকে, আরো সহজভাবে বলে দিই তোমাদেরকে, যদি এরকম লেট থাকে, লেট একটা বাক্যের মধ্যে যদি লিখে রাখো, ডিরেক্ট স্পিচে খাতায় লেখো, ডিরেক্ট স্পিচে লেট থাকলে ইনডিরেক্ট স্পিচে শুড হবে, শুড, SHOULD, শুড, SHOULD, শুড। ডিরেক্ট স্পিচে যদি লেট থাকে, LET, লেট থাকে, তাহলে ইনডিরেক্ট স্পিচে শুড বসবে, SHOULD। কি এমডি খান সাহেব, কি হলো আপনার? বুঝতে কষ্ট হচ্ছে? লিখছো সবাই? ডিরেক্ট স্পিচে লেট থাকলে ইনডিরেক্ট স্পিচে শুড বসবে। ডিরেক্ট স্পিচে লেট থাকলে ইনডিরেক্ট স্পিচে শুড বসবে।
নাতাশা সাজেস্টেড টু হার ফ্রেন্ডস দ্যাট, নাতাশা তার ফ্রেন্ডদেরকে সাজেস্ট করলো দ্যাট মার্কেটে যাওয়া উচিত। কাদের মার্কেটে যাওয়া উচিত? তারা যারা কথা বলতেছে মানে বন্ধু বান্ধব, তাদেরকে তো বলছে আমাদের মার্কেটে যাওয়া উচিত, মানে কি তাদের মার্কেটে যাওয়া উচিত। নাতাশা সাজেস্টেড টু আর ফ্রেন্ডস, নাতাশা তার বান্ধবীদেরকে বললো দে শুড গো টু দ্য মার্কেট, তাদের মার্কেটে যাওয়া উচিত। তাহলে লেটের পরিবর্তে হচ্ছে কি শুড। আর এখানে আছে কি আস, আস মানে কি আমাদের, আমাদের মানে কাদের? তাদের, নাতাশা এবং তার বান্ধবী যারা ছিল তাদের। টু হার ফ্রেন্ডস দ্যাট দে শুড, পরে বাকি যা আছে তাই, দে শুড গো টু মার্কেট। আজকে এগুলি মনে হয় তোমাদের একটু কঠিন লাগতেছে, এগুলো আজকে একটু প্র্যাকটিস করবা তোমাদের বই থেকে, তোমাদের বইয়েও দেখবে এই রুল গুলি দেয়া আছে, ওইখান থেকে দেখে দেখে আজকে একটু প্র্যাকটিস করে ফেলবা, না হলে এগুলো কিন্তু কঠিন লাগবে। নাতাশা সাজেস্টেড টু হার ফ্রেন্ডস দে শুড গো টু মার্কেট। দেখো, হি সেড টু মি, সে আমাকে বলল, লেট আস গো আউট ফর এ ওয়াক, চলো আমরা হাঁটতে যাই। আচ্ছা, যাদের হার্ড লাগতেছে না তাদের জন্য তো ভালো, তারাও প্র্যাকটিস করবা। হি সেড টু মি, সে আমাকে বলল, লেট আস গো আউট ফর এ ওয়াক, চলো আমরা হাঁটতে যাই। তার মানে সে আমাকে এটা একটা সাজেশনও দিতে পারে বলতে পারো, অথবা সে আমাকে একটা প্রপোজ করছে এটাও বলতে পারো। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি হি সাজেস্টেড টু মি, হি সাজেস্টেড টু মি, অথবা হি প্রপোজড টু মি, যে কোনো একটা বলো। হি প্রপোজড টু মি দ্যাট, লিঙ্কার হিসেবে কি বসবে এখানে? দ্যাট। লেট থাকলে লিঙ্কার হিসেবে কি বসবে? দ্যাট। এবং লেট থাকলে একটা শুডও বসতে হবে, তাই না? প্রপোজড টু মি দ্যাট বলছে কি লেট আস গো আউট ফর এ ওয়াক, এখানে কয়জন মানুষকে বলছে? দেখো, সে আমাকে বললো, তাহলে এখানে কয়জন মানুষ? দুইজন, সে এবং আমি, সে এবং আমি। তাহলে এখানে আমি যদি কথা বলি তাহলে কার ঘুরতে যাওয়া উচিত? হি সেড টু মি, সে আমাকে বললো, সে আমাকে কি বলছে? আমাদের হাঁটতে যাওয়া উচিত। এখানে কিন্তু আমাকে বলতেছে, মানে আমাদের, আমি এবং সে দুইজন ব্যক্তি, তাহলে এখানে হবে কি আমাদের হাঁটতে যাওয়া উচিত। আমাদের মানে কি? উই। আমাদের মানে কি হবে এখানে? উই। যদি এখানে আমাকে না বলে আরেকজন মানুষকে বলতো তখন জিনিসটা হয়ে যেত তাদের, তাদের মানে হয়ে যেত দে। জিনিসটা বুঝো কিন্তু। হি সেড টু মি, সে আমাকে বলল, লেট আস গো আউট ফর ওয়াক, চলো আমরা হাঁটতে যাই। তার মানে সে আমাকে বললো যে আমাদের হাঁটতে যাওয়া উচিত। কার? আমি আর ওই ব্যক্তি, যে আমাদের দুজনে হাঁটতে যাওয়া উচিত। তাহলে হি প্রপোজড টু মি দ্যাট, হি প্রপোজড টু মি দ্যাট কাদের হাঁটতে যাওয়া উচিত? আমাদের। উই শুড গো আউট ফর এ ওয়াক, উই শুড গো আউট ফর এ ওয়াক। হি প্রপোজড টু মি দ্যাট উই শুড গো আউট ফর এ ওয়াক। কেউ না বুঝলে বলো। অনেকেই কিন্তু বুঝতেছো না, আমি বুঝতেছি এটা একটু কঠিন লাগতেছে। হ্যাঁ, যাদের কঠিন লাগতেছে তারা কিন্তু বলো, আমি বারবার রিপিট করতে আমার কোনো আপত্তি নাই, কিন্তু না বুঝে যদি বলো বুঝছি তখন কিন্তু সমস্যা। এই যে এটা খেয়াল কর তাহলেই বুঝবা, ভালো করে খেয়াল করো এটা। হুম, মোটামুটি বুঝো, বাসায় প্র্যাকটিস করবা, তারপর যেখানে সমস্যা থাকবে আমি আবার দেখাই দেবো, সমস্যা নেই। হি সেড টু মি, সে আমাকে বলল, লেট দেম প্লে ফুটবল, তাদেরকে ফুটবল খেলতে দাও। হ্যাঁ, এটা খেয়াল করো ভালো করে, পরে আবার পরেরটা বুঝবা তাহলে। সে আমাকে বলল তাদেরকে ফুটবল খেলতে দাও, সে আমাকে বলল তাদেরকে ফুটবল খেলতে দাও। তাহলে সে আমাকে বলতেছে তাদেরকে ফুটবল খেলতে দাও, মানে তাদেরকে ফুটবল খেলার একটা সুযোগ করে দাও আর কি, মানে সে আমাকে একটা প্রপোজাল দিল।
সহজভাবে মনে রাখবা, এই যে লেট থাকবে না, লেট, লেট মানেই হচ্ছে একটা সাজেশন অথবা একটা প্রস্তাব। যেখানেই লেট থাকিবে সেখানেই সাজেস্টেড অথবা প্রপোজড হবে। তাহলে হি প্রপোজড টু মি, সে আমাকে প্রস্তাব দিল। কিসের প্রস্তাব দিল? তাদেরকে খেলতে দেওয়ার একটা প্রস্তাব দিল, মানে তাদের খেলতে দেওয়া উচিত, বা তাদের খেলতে দেওয়া উচিত, বা তাদের খেলা উচিত। হি প্রপোজড টু মি বলছে, এখানে একটা দ্যাট বসবে লিঙ্কার হিসেবে। হি প্রপোজড টু মি দ্যাট, তাদের খেলা উচিত, কারণ এখানে কিন্তু আমার কথা বলে না এখন। হি সেড টু মি লেট দেম প্লে ফুটবল, দেম মানে হচ্ছে তাদের, লেট দেম প্লে ফুটবল, তাদেরকে ফুটবল খেলতে দাও। প্রশ্ন বলতেছে কাকে ফুটবল খেলতে দাও? তাদেরকে। তার মানে তুমি বলবো তাদের ফুটবল খেলা উচিত। হি প্রপোজড টু মি দ্যাট দে শুড প্লে ফুটবল। হি প্রপোজড টু মি দ্যাট দে শুড প্লে ফুটবল। হি প্রপোজড টু মি দ্যাট দে শুড প্লে ফুটবল। He proposed to me that they should play football. বুঝছি না, কনফিউশন আছে? এইগুলির একটু তোমাদের বই থেকে নিয়মটা মুখস্থ করে ফেলবা, দেখবা তাহলে একদম সহজ হয়ে যাবে, এবং বাংলাটা বুঝবা। নিয়ম মুখস্থ করবা এবং বাংলাটা বুঝে বুঝে করবা। তারপর যেখানে সমস্যা মনে করবা আমাকে মেসেজ দিবা, সমস্যা নেই। যেখানে সমস্যা মনে করবা আমাকে মেসেজ দিবা। সবাই আমার একটু মেসেজ দাও তো, যারা ক্লাসে আসো, ক্লাসে আসো লিখে আমাকে একটা মেসেজ দাও দেখি। ও, গ্রুপে না, আমাকে পার্সোনালি দাও, গ্রুপে দিতে হবে না, আমাকে পার্সোনালি দাও সবাই। ভাবছিলাম তো এটা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, আসলে আজকে অপটাটিভ ধরবো, অপটাটিভ ধরতে পারবো না। দেখো এখানে একটা নিয়ম লিখে দিছি আবার। দেখো প্রপোজাল অথবা সাজেশন এই দুইটার কোনোটাই যদি না বোঝায়, লেট আছে, লেখা আছে লেট, কিন্তু এটা দিয়ে প্রপোজালও বোঝাচ্ছে না, কোনো সাজেশনও বোঝাচ্ছে না, অন্যরকম কিছু একটা বোঝাচ্ছে, তাহলে রিপোর্টিং বাড়বে, সেড থেকে যাবে। তাহলে এই যে দেখো করিম সেড, তাহলে এই সেডটা থেকে যাবে, লিঙ্কার হিসাবে দ্যাট বসবে। মনে রাখবা এই যে লেট যেখানে থাকবে, লেট থাকলেই লিঙ্কার হিসেবে দ্যাট বসবে, সেটা লেট দিয়ে যাই বোঝাক না কেন, লেট থাকলেই লিঙ্কার হিসেবে দ্যাট বসবে। এরপরে এই লেটের পরিবর্তে আগেরটাতে কি বুঝাইছিলাম, যখন প্রপোজাল বুঝাইতো, যখন আমরা প্রপোজড লিখতাম অথবা সাজেস্টেড লিখতাম, তখন আমরা লেটের পরিবর্তে শুড লিখতাম, কিন্তু লেটের পরিবর্তে লিখতাম শুড। কোথায়? এই যে আগের উদাহরণটাই আমরা দেখি, এই দেখো হি সেড টু মি, সে আমাকে বলল লেট আস গো আউট ফর এ ওয়াক, চলো আমরা হাঁটতে যাই। সে যখন এই কথাটা বললো যে লেট আস গো আউট ফর এ ওয়াক, চলো আমরা হাঁটতে যাই, তার মানে একটা সে আমাকে প্রপোজাল দিছে। তাহলে আমি এখানে লিখলাম হি প্রপোজড টু মি দ্যাট, সে আমাকে প্রপোজ করলো। কি প্রপোজ করলো? উই শুড গো আউট ফর এ ওয়াক। এই যে দেখো লেটের পরিবর্তে এখানে কি বসাইছি,
শুড, যে আমাদের হাঁটতে যাওয়া উচিত। একটু বাংলা দিয়ে চিন্তা করবা। সে আমাকে প্রপোজ করছে চলো আমরা হাঁটতে যাই, তার মানে হচ্ছে সে আমাকে প্রপোজ করলো আমাদের হাঁটতে যাওয়া উচিত। উই শুড গো আউট ফর এ ওয়াক, উই শুড হইছে। তারপর এটা কি, হি সেড টু মি লেট দেম প্লে ফুটবল, সে রিকোয়েস্ট করলো তাদেরকে হি সেড টু মি, সে আমাকে বললো লেট দেম প্লে ফুটবল, তাদেরকে ফুটবল খেলতে দাও, লেট দেম প্লে ফুটবল। সে আমাকে প্রপোজ করলো বা সাজেস্ট করলো, হি প্রপোজ টু মি দ্যাট, সে আমাকে সাজেস্ট করলো দে শুড প্লে ফুটবল, তাদের ফুটবল খেলা উচিত। তাহলে এখানেও দেখো লেটের পরিবর্তে কি বসছে, শুড হয়ে গেছে। কিন্তু একটা বাক্যের মধ্যে লেট আছে কিন্তু এটাতে প্রপোজালও বোঝায় না, সাজেস্টও বোঝায় না। লেট আছে কিন্তু প্রপোজালও বোঝায় না, সাজেস্টও বোঝায় না। তাহলে ওইখানে এই লেটের পরিবর্তে যে লাইনটা বোঝাইতে হবে, লিখতে হবে, সেটা হচ্ছে মাইট বি অ্যালাউড টু। এইটা, এটা মুখস্থ করবো। শুধু মাইট লিখলেও হয়, কিন্তু মাইট লিখলে এটা একটু গরিব গরিব লাগে, বুঝছো, দুর্বল স্টুডেন্ট লাগে। এই জন্য যেখানে লেট থাকবে লেটটারে গাঢ় ধরে তুলে দিবা, তুলে দিয়ে এখানে বসাবা মাইট বি অ্যালাউড টু, মাইট বি অ্যালাউড টু বসবে এবং অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে যাবে। এটা মুখস্থ করো সবাই। আমি ইংলিশে লিখছি তো, মানে বাংলায় লেখা দরকার ছিল। প্রপোজাল অথবা সাজেশন না বুঝালে, প্রপোজাল অথবা প্রপোজাল অথবা সাজেশন না বোঝালে রিপোর্টিং বারবে সেট থেকে যাবে, লিঙ্কার হিসাবে দ্যাট বসবে। লিঙ্কার হিসাবে দ্যাট বসবে। তারপরে কি বলছে, লেটের পরিবর্তে লিঙ্কার হিসাবে দ্যাট বসবে, লেটের, তোমরা তো ইংলিশেও লেখা বুঝছিলে না। লেটের পরিবর্তে মাইট বি অ্যালাউড টু, লেটের পরিবর্তে মাইট বি অ্যালাউড টু বসবে। লেটের পরিবর্তে মাইট বি অ্যালাউড টু বসবে এবং অ্যাসার্টিভ সেন্টেন্স হবে। মাইট বি অ্যালাউড টু বসবে এবং অ্যাসার্টিভ সেন্টেন্স হবে। কেউ না বুঝে থাকলে বলো। প্লিজ বা সাজেশন না বোঝালে, সরি, প্রপোজাল বা সাজেশন যদি না বোঝায়, মানে লেট দিয়ে, লেট আছে বাক্যের মধ্যে কিন্তু তারপরেও এই লেটে প্রপোজাল অথবা সাজেশন বোঝাচ্ছে না। লেট দিয়ে যদি প্রপোজাল অথবা সাজেশন না বোঝায়, লেট দিয়ে যদি প্রপোজাল, লেট ইয়া, যদি প্রপোজাল অথবা সাজেশন না বোঝায়, লেট দিয়ে যদি প্রপোজাল অথবা সাজেশন না বোঝায়, তাহলে কি হবে, রিপোর্টিং বাড়বে, সেট থেকে যাবে এবং লিঙ্কার হিসেবে দ্যাট বসবে, লেটের পরিবর্তে মাইট বি অ্যালাউড বসবে এবং অ্যাসার্টিভ সেন্টেন্স হবে। তাহলে দেখো একটা উদাহরণ, এই ল্যাপটপে হ্যাং মারে কেন। করিম বলল লেট মি এক্সপ্লেইন দ্য ম্যাটার, আমাকে বিষয়টা ব্যাখ্যা করতে দাও। এখন এই কথা দিয়ে কি সে কোথাও যাইতে চাচ্ছে
বা তোমাকে কোথাও যাওয়ার জন্য বলতেছে? বাংলাটা বুঝো ভালো করে। করিম সেড, করিম বলল লেট মি এক্সপ্লেইন দ্য ম্যাটার, আমাকে জিনিসটা ব্যাখ্যা করতে দাও, বুঝাইতে দাও। মনে করো এক জায়গায় ঝগড়া লাগছে, তোমরা মনে করো হচ্ছে একজন আরেকজনকে দোষ দিচ্ছে, এই করে তখন মাঝখান থেকে একজন বললো আরে ভাই এত কথা বললো না তো, আমার জিনিসটাকে বলতে দাও। এরকম বলে না অনেক সময়, এটা আমার আগে বলতে দাও। এখানে কিন্তু সে কোনো প্রপোজালও দিচ্ছে না, কোনো সাজেশনও দিচ্ছে না, সে একটা রাগ নিয়ে কথা বলতেছে, আর ওটা আমার আগে বুঝতে দেবো। না না না, অর্ডার হবে না, লেট থাকলে অর্ডার হবে না। লেট কিন্তু অর্ডার না। লেট মানে তার কিছু একটা ইচ্ছা প্রকাশ করতে, মানে সে একটা কথা বলতে চাচ্ছে এখানে আর কি। ঠিক আছে, জি। তাহলে এরকম যদি লেট দিয়ে, অর্থাৎ তোমার এখানে প্রপোজালও বোঝায় নাই, সাজেশনও বোঝায় নাই, জাস্ট খালি এই দুটা বুঝছে, এই দুটার কোনো কিছু যদি না বোঝায় তাহলে রিপোর্টিং পারবে সেড থেকে যাবে। তাহলে করিম সেড দ্যাট, করিম সেড দ্যাট। তারপর এখানে সাবজেক্টটাকে করিম সেড, করিম বলছিল লেট মি এক্সপ্লেন দ্য ম্যাটার, আমাকে জিনিসটা বুঝাইতে দাও, মানে কে বলছে এটা? করিম মানে হি, এই জন্য চলে আসছে হি। পরে এই যে লেট আছে, লেটের পরিবর্তে বলবে মাইট বি অ্যালাউড টু, লেটের পরিবর্তে এলাম মাইট বি অ্যালাউড টু, এরপরে যা আছে তাই, এক্সপ্লেন দ্য ম্যাটার, এক্সপ্লেন দ্য ম্যাটার। এই যে মি যেটা ছিল, এই মি তো হি হয়ে গেছে, হি হয়ে যে প্রথমে চলে আসছে এখানে। করিম said that he might be allowed to explain the letter. Karim said that might be allowed to explain the matter. Rita said let me explain the matter. Rita said let me explain the matter. তাহলে এটা ইনডিরেক্টলি হবে রিতা said, পরে একটা দ্যাট চলে আসবে, রিতা said that, রিতা said that সে এক্সপ্লেন করতে চাচ্ছে, তাহলে এখানে হবে she. রিতা said that she, লেটের পরিবর্তে হবে might be allowed. Rita said that she might be allowed to explain the matter. Rita said that she might be allowed to explain the letter. এখানে she হয়ে যাবে যেহেতু রিতা। এরপর হচ্ছে একটা বাক্য, যে বাক্যটা দেখা বোঝায় যে আদেশ অথবা নিষেধ, আদেশ বোঝায়, কিন্তু আসলে সেটা আদেশ না। কারণ আদেশ কে কাকে করতে পারে? একজন সিনিয়র একজন জুনিয়রকে আদেশ দিতে পারে, বাবা সন্তানদেরকে আদেশ দিতে পারে, বড় ভাই ছোট ভাইকে আদেশ দিতে পারে, হ্যাঁ। কিন্তু একটা বন্ধু তো আর একটা বন্ধুকে আদেশ দিতে পারে না, তাহলে তো এটার বন্ধুত্ব থাকলো না। ঠিক আছে, একটা বন্ধু আরেকটা বন্ধুকে একটা জিনিসের কথা বলতে পারে আসলে, কিন্তু সে আদেশ দিতে পারে না। বুঝছি কথাটা? একটা বন্ধু আরেকটা বন্ধুকে কি করতে পারে না? আদেশ দিতে পারে না। কথাটা আদেশের মতো শোনা গেল, এই কাজটা কর। মনে করো তোমার এক বন্ধু, এই যে মনে করো তোমাদের ক্লাস পার্টি, দুই স্কুলে তোমরা ক্লাস পার্টি করতে চাচ্ছ, ক্লাস পার্টির দিন টুকটাক কিছু কাজ করা লাগবে, ওই দিন তোমাদের স্যার ম্যাডামরা তোমাদের কোনো একটা আদেশ দিতে পারে। কিন্তু এখন তোমাদের ম্যাডাম তোমাদের এক বন্ধুরে বললো যে হচ্ছে তোমরা ক্লাসের জন্য বেলুনগুলি ফুলাও। এখন ও যায় যখন বাকিদেরকে বলবে, এটা কি তার আদেশ হবে? এটা তো আদেশ হবে না। ম্যাডাম একটা কথা বলে দিছে, সে ওই কথাটাই যায় তাদেরকে বলবে এই সবাই বেলুনগুলি ফুলা, এটা কিন্তু আদেশ না। তাহলে এইরকম যদি কোনো কিছু বোঝায় হচ্ছে দেখতে বাক্যটা আদেশের মতো, এই যে ডো দা ওয়ার্ক, কাজটি করো, যেমন এই লাইনটাতে এরকম থাকতো মাদার সেড টু মি, মা আমাকে বললো ডু দা ওয়ার্ক, কাজটি করো, তখন আনসার কি হইতো মাদার অর্ডার্ড মি, অর্ডার্ড মি। পরে বাকি যা আছে হুবহু তাই থাকতো, শুধু সামনে একটা টু চলে আসতো, মাদার অর্ডার্ড মি টু ডু দা ওয়ার্ক, আম্মু আমাকে কাজটি করতে বললো। কিন্তু যখন বন্ধু থাকবে তখন সে কিন্তু অর্ডার বলতে পারবে না, তখন এখানে আস্কড দিতে হবে। তখন এই সেক্টর পরিবর্তে কি হবে? আস্কড, সে বলছে আর কি। মাই ফ্রেন্ড সেড টু মি, তাহলে হবে মাই ফ্রেন্ড আস্কড মি,
পরে বাকিটুকু সেম থাকবে। টু ডু দা ওয়ার্ক, আমার বন্ধু আমাকে কাজটা করার কথা বলছে, অর্ডার করে নাই কিন্তু সে, আমার বন্ধু আমাকে কাজটা করার কথা বলছে। বুঝছি না, কারো কোনো কনফিউশন আছে? না বুঝে থাকলে বলো। তাহলে তোমাদের কাছে একটু জটিল লাগতে পারে, যদি জটিল লাগে তোমাদের ভিডিওটা আমি দিয়ে দিব, ভিডিওটা আরেকবার একটু দেখবা সবাই বাসায়। এবং বাসায় তোমাদের যে মেইন বইটা আছে, তোমাদের যে ধরো হচ্ছে ইংলিশ গ্রামার বই তোমরা যেটা কিনছো, এই গ্রামার বই দেখবা, এটার অনেকগুলি রুল দেয়া আছে এবং উদাহরণ সহ দেয়া আছে। ওইখান থেকে তোমরা উদাহরণগুলি ধরে ধরে প্র্যাকটিস করবা, করে যে যে যেটা না বুঝবে এটা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবা, স্যার এই জিনিসটা আমি বুঝি নাই কিভাবে হলো। আমি তোমাদেরকে হোয়াটসঅ্যাপে বলে দেবো, সমস্যা নাই, ঠিক আছে? বা পরের ক্লাসে বলে দেবো, কোনো সমস্যা নাই। প্রয়োজনে ক্লাসে এটা আমি আবার রিপিট করবো তোমাদের যদি বুঝতে সমস্যা হয়। অন্তপক্ষে চাচ্ছি তোমরা ইংরেজি গ্রামারের জন্য দুইটা জিনিস ভালো করে পারো, একটা হচ্ছে পাংচুয়েশন মার্ক, আর সেকেন্ড যেটা সেটা হচ্ছে ন্যারেশনটা। এই দুটো জিনিসের জন্য তোমরা পারো। তোমাদের যাদের প্যাসেজ ন্যারেশন আছে, ক্লাস 8 এর সম্ভবত প্যাসেজ ন্যারেশন আছে, তাহলে প্যাসেজ